যদি ওর কিছু হয়ে যায় তাহলে তোমাকে ফাঁসি হয়ে যাবে। তুমি কি জানো ও কে? ও কোটি কোটি টাকার মালিক। যদি আমার মালিকের কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি ছাড়ব না। এখন আর কেউ ওকে বাঁচাতে পারবে না। শহরটা তখনও পুরোপুরি জাগেনি। সূর্যের প্রথম আলো কংক্রিটের বাড়িগুলোর মাঝে রাস্তা খুঁজছিল। আর ঠিক সেই সময় একটা হাড়গিলে মেয়ে কাঁধে ফাটা বস্তা নিয়ে গলিতে ঢুকল। বয়স আনুমানিক 15 বছর। নাম ছিল আদিত্যা। লোকে ওকে নাম ধরে ডাকত না। সবাই বলতো, আরে ও কুড়া বাছাই করা মেয়েটা। আদিত্যা প্রত্যেক সকাল 4টে উঠত। মায়ের পুরনো শাড়ি দিয়ে বানানো বস্তাটা কাঁধে তুলে বেরিয়ে পড়ত। হোটেলের পেছনে, হোস্টেলের ডাস্টবিন, হাসপাতালের বাইরে পড়ে থাকা মেডিকেল ওয়েস্টের স্তূপ, যেখান থেকে যা পাওয়া যায়, প্লাস্টিক, বোতল, কার্ডবোর্ড, দিন চড়তে চড়তে বস্তা ভরে যেত। দুপুরের মধ্যে কাবাড়িকে বেচে দিত। সেই টাকাই ওর ফি, সেই টাকাই ওর বই, সেই টাকাই ওর স্বপ্ন। লোকেদের এটা জেনেও কোনো ফারাক পড়ত না যে এই কুড়া বাছাই করা মেয়েটাই শহরের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ফার্স্ট ইয়ারের ছাত্রী। কলেজে ওর পরিচয় ছিল আলাদা। ফাটা চটি, পুরনো কাপড়, ব্যাগের মধ্যে নতুন বইয়ের ওপর খবরের কাগজের মোড়ক। কিছু ছেলে হাসত, বোন আজ কোন কুড়া পড়ছিস? কেউ বলতো, ডাক্তার হবে, আগে চান করা শিখে নে। আদিত্যা কিছু বলতো না। ও জানত উত্তর দিতে গেলে সময় নষ্ট হয়। ওর সময় দরকার ছিল পড়ার জন্য। রাতে যখন শহর ঘুমিয়ে পড়ত তখন আদিত্যা জেগে থাকত। রাস্তার ধারে হলুদ স্ট্রিট ল্যাম্পের নিচে বসে অ্যানাটমি পড়ত। হাড়ের নাম, নসের পথ, হৃদয়ের ধুকধুক। ওর সবচেয়ে প্রিয় ছিল হৃদয়। ও নিজেকে বলতো, যদি হৃদয় ঠিক থাকে তাহলে মানুষ সব কিছু সহ্য করতে পারে। ওর বাবা অনেক আগেই চলে গিয়েছিলেন। মা অন্যের বাড়িতে বাসন মাজতেন। অনেক সময় ফি ভরা টাকা পুরো হতো না। তখন আদিত্যা 2 দিন বেশি কুড়া বাঁচত, না খেয়ে থাকত, কিন্তু বই অসম্পূর্ণ রাখত না। একদিন কলেজে প্রফেসর প্রশ্ন করলেন, বলো, যদি রোগীর কাছে টাকা না থাকে তাহলে ডাক্তারের কর্তব্য কি? ক্লাস চুপ। আদিত্যা হাত তুলল। স্যার, ডাক্তারের কর্তব্য চিকিৎসা করা, বাকিটা পড়ে। কিছু ছাত্র হাসল। প্রফেসর চুপ করে রইলেন। তার চোখ কয়েক মুহূর্ত আদিত্যার উপর স্থির হয়ে রইল। সেই সন্ধ্যায় আদিত্যা হাসপাতালের বাইরে কুড়া বাঁচছিল। সামনেই সেই বড় প্রাইভেট হাসপাতাল, যেখানে 1 মিনিটের ফি দিয়ে কোনো গরিবের 1 বছর চলে যেত। ও প্রতিদিন সেখান দিয়ে যেত, কিন্তু সেদিন ভাগ্য ওকে সেখানেই থামিয়ে দিল। ভেতর থেকে শোরগোল উঠল, দৌড়োদৌড়ি, সিকিউরিটির চিৎকার, তাড়াতাড়ি করো, আইসিইউ তৈরি করো। আদিত্যা মাথা তুলে দেখল, স্ট্রেচার দৌড়াচ্ছে। একজন লোক দামি স্যুট পরে অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখে ভয়। আদিত্যার চোখ সরু হয়ে গেল। ও বুকে হাত রাখল। হার্ট। ও বিড়বিড় করল। ও যে লক্ষণ দেখেছিল সেগুলো বইয়ে পড়া ছিল। ও জানত না যে এটাই সেই মুহূর্ত যেটা ওর জীবনকে কুড়ার স্তূপ থেকে তুলে ইতিহাসের পাতায় নিয়ে যাবে। আর এটা তো শুধু শুরু ছিল। আদিত্যা কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে রইল, হাতে বস্তা, পায়ে সেই ঘষা চটি। সামনে হাসপাতালের কাচের দরজা বন্ধ হয়ে গেছে। ভেতরে হইচই তীব্র, বাইরে আতঙ্ক। সাধারণ মানুষদের পেছনে ঠেলে দেওয়া হচ্ছে। হটো হটো, ভিআইপি কেস। আদিত্যার হৃদয় দ্রুত ধুকধুক করছিল, কিন্তু ভয়ে নয়। মাথায় একটাই কথা ঘুরছিল, এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়। যা ও দেখেছে তা ক্লাসে পড়া কেসের সঙ্গে মিলে যাচ্ছে। ঘাম নীল হয়ে যাওয়া, মুখ ফ্যাকাশে, শ্বাসকষ্ট, যদি সময়মতো কিছু না করা হয়। ও ভেতরে যেতে চাইল, দৌড়ে পৌঁছাতে চাইল, কিন্তু গেটের দিকে পা বাড়াতেই সিকিউরিটি গার্ড ওকে আটকে দিল। এই, কোথায় যাচ্ছিস? আমাকে ভেতরে যেতে হবে, আদিত্যা শান্ত গলায় বলল। গার্ড ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। বস্তা, নোংরা হাত, সাধারণ মুখ। পাগল নাকি? সর এখান থেকে। আদিত্যা আবার চেষ্টা করল। ওই লোকটা খুব গুরুতর অবস্থায় আছে, সম্ভবত ম্যাসিভ হার্ট অ্যাটাক। গার্ড হেসে উঠল। ও ডাক্তার সাহেব, চলো সরো, নইলে এখনই লাঠি পড়বে। আদিত্যা পিছিয়ে গেল, কিন্তু চোখ এখনও কাঁচের দরজার ওপারে। ভেতরে দৌড়াদৌড়ি করা ডাক্তারদের দেখা যাচ্ছে, বড় বড় নাম, দামি ডিগ্রি, তবু মুখে খাবড়ে যাওয়া স্পষ্ট। ওর হাত নিজে নিজে কাঁপতে লাগল। যদি আমি ভুল হই, যদি ভেতরে গিয়ে কিছু খারাপ হয়ে যায়। প্রথমবার ও নিজের ভয় অনুভব করল। ও রাস্তার ধারে বসে পড়ল, বস্তা নামিয়ে রাখল, কপালে হাত রাখল। মাকে মনে পড়ল, বেটি, তুই যা খুশি হ, কিন্তু ভুল কাজ করিস না। এটা ভুল ছিল না সঠিক, আইনের দৃষ্টিতে ভুল, মানবতার দৃষ্টিতে। তখনই একটা নার্স দৌড়ে বেরিয়ে এলো। ডাক্তার সাহেব, বিপি পড়ে যাচ্ছে। কেউ বলল, আইসিইউ রেডি রাখো, কিছু বুঝতে পারছি না। আদিত্যা উঠে দাঁড়ালো। এবার ভয়ে পিছনে পড়ে গেছে।
ও নিজেকে বলল, আজ চুপ করে থাকলে সব পড়াশোনা বৃথা। ও আবার গেটের দিকে এগোলো। এবার গলায় দ্বিধা নেই। আমি মেডিকেল স্টুডেন্ট। ও উঁচু গলায় বলল। কিছু লোক থেমে গেল। আমি এমবিবিএস করছি, আর আমার মনে হচ্ছে ভেতরে যা হচ্ছে তা ঠিক পথে যাচ্ছে না। একজন ডাক্তার ঘুরে তাকালো। তুমি? আদিত্যা মাথা নাড়ল। হ্যাঁ আমি। আর যদি আপনারা আমাকে 5 মিনিট দেন তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। হলে নিস্তব্ধতা নেমে এলো। কেউ হাসলো, কেউ রেগে গেল। এটা মজা করার সময় নয়। আদিত্যা জানতো এখন আর পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। হয় এখানেই থেমে যাবে চিরকালের জন্য কুড়া বাছাই করা মেয়ে হয়ে, নয়তো যা করার জন্য কুড়ার স্তূপে বসে স্বপ্ন দেখেছে সেটাই করবে। আর ভেতরের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। হলে দাঁড়ানো লোকেরা আদিত্যাকে এমনভাবে দেখছিল যেন কেউ ভুল জায়গায় চলে এসেছে। কেউ ফিসফিস করে বলল, এই তো সেই কুড়া বাছাই করা মেয়ে না? আরেকজন হেসে বলল, হ্যাঁ হ্যাঁ এই তো, আজ ডাক্তার হবার নাটক করছে। আদিত্যা কারো দিকে তাকালো না। ওর দৃষ্টি শুধু সেই দরজার ওপর যার পেছনে একজন মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তখনই একজন সিনিয়র ডাক্তার, সাদা চুল, ভারী গলা, এগিয়ে এলেন। তোমার নাম কি? আদিত্যা স্যার। আর তুমি ভেতরে গিয়ে কি করবে? আদিত্যা থামল না। প্রথমে অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্ট দেখব। যদি আমার বোঝা ঠিক হয় তাহলে ব্লকেজ এমন জায়গায় যেখানে ডাইরেক্ট ইন্টারভেনশন রিস্কি। ডাক্তারের ভ্রু কুঁচকে গেল। এসব তোমার কি করে জানা? বই থেকে স্যার, আর রাত থেকে। ওর গলায় না অহংকার ছিল না ভয়, শুধু বিশ্বাস। কয়েক মুহূর্ত ডাক্তার চুপ করে রইলেন। ভেতর থেকে আবার চিৎকার, স্যার পালস খুব দুর্বল। ডাক্তার গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, 5 মিনিট। যদি তুমি একটা ভুল পদক্ষেপও করো তাহলে নিজে তোমাকে বাইরে ছুঁড়ে ফেলব। আদিত্যার বিশ্বাস হচ্ছিল না। ধন্যবাদ স্যার। ওর হাত কাঁপছিল যখন ও বস্তাটা এক কোণে রাখল। যে হাত কিছুক্ষণ আগেও কুড়া তুলছিল সেই হাত এখন গ্লাভস পরছে। অপারেশন থিয়েটারের আলো চোখে বিচ্ছে। মেশিনের বিপ বিপ ওর হৃৎস্পন্দনের সঙ্গে মিশে যাচ্ছে। রুগী স্ট্রেচারে পড়ে আছে। বয়স 50-এর কাছাকাছি। দামি কাপড়, কিন্তু মুখ ফ্যাকাশে। মনিটরের লাইনগুলো এলোমেলো। আদিত্যা স্ক্রিন দেখল। ওর সন্দেহ ঠিক ছিল। লেফট সাইডে মেজর ব্লকেজ। ও আস্তে করে বলল, যদি এখন স্ট্যান্ডার্ড পদ্ধতি নেওয়া হয় তাহলে হৃদয় বন্ধ হয়ে যেতে পারে। কেউ কিছু বলল না। তাহলে তোমার পদ্ধতি? আদিত্যা মাথা তুলল। রিস্কি, কিন্তু এটাই শেষ রাস্তা। ডাক্তার ঘড়ি দেখলেন। তোমার সময় 2 মিনিট। আদিত্যা গভীর শ্বাস নিল। মায়ের মুখ মনে করল, আর তারপর হাত বাড়াল। সেই মুহূর্তেও না গরিব ছিল, না কুড়া বাছাই করা মেয়ে। ও শুধু একজন মেডিকেল স্টুডেন্ট ছিল যে একজন মানুষের স্পন্দন ধরে দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ঘড়ির টিকটিক হঠাৎ খুব জোরে শোনা যেতে লাগল। প্রতিটি সেকেন্ড যেন কোনো সিদ্ধান্তের মতো। আদিত্যার আঙ্গুল গ্লাভসের ভেতর সামান্য ঘামছে, কিন্তু পকড় মজবুত। ও নিজেকে বলল, ভয়কে বাইরে রাখো, মাথাকে ভেতরে। সিনিয়র ডাক্তার ওর প্রতিটি নড়াচড়া দেখছেন। কারো রাগ হচ্ছে, কারো ভয়, কারো অদ্ভুত কৌতূহল। যদি কিছু ভুল হয়ে যায়? একজন ডাক্তার আস্তে করে বললেন। আদিত্যা কথা শেষ করতে দিল না। তাহলে দায়িত্ব আমার। ও আবার স্ক্রিনে তাকালো। ব্লকেজ শক্ত। ও বলল, সোজা রাস্তা দিয়ে চাপ দিলে আর্টারি ফেটে যেতে পারে। ডাক্তার বিরক্ত হয়ে বললেন, তাহলে কি হৃদয়ের সঙ্গে কথা বলবে? আদিত্যা প্রথমবার তার দিকে তাকালো। না স্যার, হৃদয়ের পেছন দিয়ে যাব। ঘরে হইচই পড়ে গেল। এটা খুব বিপজ্জনক। একটা স্টুডেন্ট এসব করবে? এটা পাগলামি। আদিত্যা কারো কথা শুনল না। ও পাতলা ক্যাথেটার নিল। ওর প্রতিটি মুভমেন্ট চিন্তাভাবনা করে করা, যেন ওই সব আগে শতবার করেছে। আসলে করেছে, বইয়ে, ভিডিওতে, নিজের মাথায়। মনিটরে লাইন কাঁপছে, বিপি পড়ছে। নার্স বলল, একজন ডাক্তার এগিয়ে এলো। থামো। আদিত্যা শান্ত গলায় বলল, এখন থামলে সব শেষ। ওর গলায় এমন আস্থা ছিল যে কেউ আর এগুলো না। ও শেষ হালকা চাপ দিল। এক মুহূর্ত সব থেমে গেল। তারপর বিপ 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 লয়ে ফিরে এলো। মনিটরের লাইন আর কাঁপছে না। হৃদয় আবার কথা বলতে শুরু করেছে। কারো মুখ থেকে বেরিয়ে এলো, এটা এটা হয়ে গেছে। আদিত্যা আস্তে করে হাত পিছিয়ে নিল। ওর কাঁধ ঢলে পড়ল। এবার হাত কাঁপছে, ভয় নয়, উত্তেজনা কমে যাওয়ায়। সিনিয়র ডাক্তার কিছু বললেন না। কয়েক সেকেন্ড শুধু মেশিনের আওয়াজ। তারপর সেই কঠিন গলা নরম হয়ে গেল। তুমি আজ যা করেছ, আমরা তা পারিনি। আদিত্যা মাথা নিচু করল। স্যার, রোগী বেঁচে আছে, এটাই যথেষ্ট। বাইরে হসপিটালের লবিতে তখনও কাউকে জানা ছিল না ভেতরে কি হয়েছে। আর আদিত্যাও জানত না যে এই জয় ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু, কারণ দরজার বাইরে আইন অপেক্ষা করছে। অপারেশন থিয়েটারের দরজা খুলতেই বাইরে দাঁড়ানো লোকদের শ্বাস থেমে গেল। কারো আশা, কারো ভয়, কারো শুধু তামাশা চাই। আদিত্যা সবার পেছনে বেরোল।
কোনো হিরোই ভঙ্গিতে নয়, মাথা একটু নিচু, চোখে ক্লান্তি। সিনিয়র ডাক্তার এগিয়ে এলেন। রোগী এখন বিপদমুক্ত। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর শোরগোল। মিডিয়ার ক্যামেরা ঝলছে উঠল। স্যার, এটা কি অলৌকিক? হসপিটাল কি নতুন টেকনিক ব্যবহার করেছে? কিন্তু এর আগেই হসপিটাল ম্যানেজমেন্ট এগিয়ে এলো। এই কথা বাইরে যাবে না। একজন আস্তে করে বলল, যদি জানাজানি হয় যে একজন স্টুডেন্ট। আদিত্যাকে এক কোণে বসিয়ে দেওয়া হলো। তুমি ভালো করেছ, একজন নার্স ফিসফিস করে বলল। আদিত্যা হালকা হাসল। ওর প্রশংসা চাইছিল না, ওর শুধু স্বস্তি চাইছিল। তখনই বাইরে থেকে সাইরেনের আওয়াজ। পুলিশ। একজন ইন্সপেক্টর দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন। আদিত্যাকে। আদিত্যা দাঁড়িয়ে উঠল। আমি। ইন্সপেক্টর সোজা বললেন, লাইসেন্স ছাড়া মেডিকেল প্রসিডিওর করার অভিযোগে তোমাকে হেফাজতে নেওয়া হচ্ছে। ভিড় আবার চুপ করে গেল। আদিত্যার মা যে কোনোভাবে খবর পেয়ে ছুটে এসেছিলেন, এগিয়ে এলেন। সাহেব, আমার মেয়ে একটা প্রাণ বাঁচিয়েছে। ইন্সপেক্টর চোখ নামালেন। আম্মা, আমরা বুঝি, কিন্তু আইন? আদিত্যা মায়ের হাত ধরল। কেঁদো না, ও বলল। আজ না করলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। হাতকড়া ওর কবজিতে পড়ল, সেই কবজি যা কিছুক্ষণ আগে একটা হৃদয় ধরে রেখেছিল। ক্যামেরা সব কিছু তুলে নিচ্ছে। পুলিশের জিপ চলতে শুরু করল। পেছনে হাসপাতাল দাগিয়ে, চকচকে, নীরব। আদিত্যা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। মুখে ভয় নেই, শুধু একটা প্রশ্ন, সঠিক কাজের দাম কি এটাই? আর শহরে ঠিক তখনই একজন কোটিপতি আইসিইউর বেডে চোখ খুলছিলেন। তার এখনও জানা ছিল না যে তার ধুকধুক কে ফিরিয়ে দিয়েছে। গল্পটা এখনও বাকি ছিল। আইসিইউর হালকা নীল আলোয় কোটিপতি বিরাজ মালহোত্রা আস্তে আস্তে চোখ খুললেন। বুকে সামান্য ব্যথা ছিল, কিন্তু স্পন্দন স্থির। মেশিনের বিপ আর ভয়ঙ্কর লাগছিল না। তিনি শুকনো ঠোঁটে বললেন, আমি বেঁচে আছি? পাশে দাঁড়ানো প্রাইভেট ডাক্তার তৎক্ষণাৎ ঝুঁপে বললেন, জি স্যার, আপনি একদম নিরাপদে আছেন। হাসপাতালের টিম তার কথা কেটে দিল। মিথ্যে বলো না, অজ্ঞান হওয়ার আগে আমি তোমাদের মুখ দেখেছি। তোমরা ঘাবড়ে গিয়েছিলে। তার গলা দুর্বল ছিল, কিন্তু প্রতাপ জীবিত ছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগিয়ে এলো। স্যার, সত্যি কথা হলো, আপনাকে বাঁচানোর কাজটা কোনো সিনিয়র সার্জন করেনি। বিরাজের ভ্রু কুঁচকে গেল। তাহলে কে? কিছুক্ষণ চুপ থেকে অ্যাসিস্ট্যান্ট বলল, একজন মেডিকেল স্টুডেন্ট, খুব গরিব, কুড়া বেছে পড়াশোনা করে। বিরাজের মুখে বিস্ময় স্পষ্ট। নাম? আদিত্যা। মনিটরের বিপ বিপ জোরালো হয়ে গেল। আর ও এখন কোথায়? স্যার, পুলিশ ওকে নিয়ে গেছে, লাইসেন্স ছাড়া সার্জারির কেস। বিরাজ চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড পর খুললেন, চোখে রাগ। যে মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে সে জেলে? তিনি ড্রিপ খোলার চেষ্টা করলেন। তৎক্ষণাৎ ফোন লাগাও। একই সময় শহরের থানার হাজতে আদিত্যা মেঝেতে বসেছিল, পিঠ দেয়ালে ঠেকানো, চোখ বন্ধ। ঘুম আসছিল না, ভয়ও লাগছিল না, শুধু মায়ের চিন্তা আর একটা অদ্ভুত শান্তি। অন্তত লোকটা বেঁচে আছে। দরজা হঠাৎ খুলে গেল। হাবিলদার বলল, তুই আদিত্যা? হ্যাঁ। চল বাইরে। আদিত্যা কিছু বুঝতে পারল না, চুপচাপ উঠল। বাইরে এসে দেখল পুলিশ অফিসাররা দাঁড়িয়ে, ফোনে কথা বলছেন। জি স্যার, এখনই ছেড়ে দিচ্ছি। হাতকড়া খুলে গেল। ইন্সপেক্টর বললেন, তোমার জামিন হয়ে গেছে। কে করেছে? ইন্সপেক্টর একটা নাম বললেন, বিরাজ মালহোত্রা। আদিত্যা কিছু বলল না, শুধু মাথা নিচু করল। কয়েক ঘন্টা পর হাসপাতালে আদিত্যাকে আইসিইউ রুমে নিয়ে যাওয়া হলো। বিরাজ ওকে দেখছিলেন, সেই সাধারণ কাপড়, সেই শান্ত চোখ। তুমিই তাহলে যে আমার ধুকধুক ফিরিয়ে দিয়েছে? আদিত্য শুধু বলল, আমি আমার কর্তব্য করেছি স্যার। বিরাজ হাসলেন। আজ বুঝলাম, কখনো কখনো সবচেয়ে দামি জিনিস কুড়ায় থাকে না, কুড়া থেকে উঠে আসে। আর সেই ঘরেই একটা নতুন গল্পের ভিত্তি পড়ছিল। কোমরে কিছুক্ষণের খামোশি ছিল। মেশিনের ধীরে ধীরে বিপবিপের মাঝে বিরাজ মালহোত্রা আদিত্যাকে দেখতে থাকলেন, যেন কোনো বইয়ের এমন একটা পাতা পড়ছেন যেটা তার চিন্তা ভাবনা পাল্টে দেবে। তুমি জানো, বিরাজ বললেন, আমার একটা সাইন দিয়ে লোকে কোটি কোটি কামায়, আর একটা ফোন কল দিয়ে জীবনও নষ্ট করে দেয়। আদিত্যা চোখ নিচু রাখল। স্যার, আমার এসব কথায় কোনো মাথা ব্যথা নেই। বিরাজ হালকা হেসে উঠলেন। হেইটাই তোমাকে আলাদা করে। তিনি অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালেন। ওকে বসতে বলো। আদিত্যা চেয়ারে বসল। ওর কাপড় এখনও সেই একই। বাইরে মিডিয়ার হইচই চলছে, কিন্তু এখানে ভেতরে মাহল আলাদা। তুমি জানো, বিরাজ বললেন, হাসপাতাল তোমাকে বাঁচাতে চায়নি, নিজেদের বাঁচাতে চুপ করেছিল। আমি যদি না বলতাম,
তাহলে তুমি আজও জেলে থাকতে। আদিত্যা প্রথমবার সোজা তার চোখে তাকালো। স্যার, যদি আবার একই অবস্থা হয় তাহলেও আমি ঠিক একই কাজ করতাম। বিরাজের হাসি একটু গম্ভীর হয়ে গেল। আর যদি এর দাম তোমার কেরিয়ার হয়ে যায় তাহলেও? আদিত্যা ভাবল না। ডাক্তার হওয়ার মানুষ শুধু ডিগ্রি নয়। বিরাজ গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে ইনাম দিতে চাই, টাকা, গাড়ি, বিদেশে পড়াশোনা, যা চাও। আদিত্যা চুপ করে রইল। কয়েক সেকেন্ড পর বলল, স্যার, যদি সত্যিই দিতে চান তাহলে একটা কাজ করে দিন। বলো। আমার মাকে আর বাসন মাজতে হবে না, আর আমার ফি, বই, শুধু এটুকু। ঘরে থাকা লোকেরা একে অপরের দিকে তাকালো। এত বড় প্রাণ বাঁচানোর পর এত ছোট দাবি। বিরাজ মাথা নাড়লেন। আজ তুমি আমাকে কিছু শিখিয়েছ আদিত্যা। তিনি বললেন, সব কিছুর দাম টাকা দিয়ে মাপা যায় না। তিনি ডাক্তারদের দিকে তাকালেন। আর তোমরা সবাই মনে রেখো, আজ যদি এই মেয়ে না থাকত তাহলে আমার জায়গায় আর কেউ থাকত। ডাক্তারদের মাথা নিচু হয়ে গেল। কিন্তু গল্প এখানেও শেষ হয়নি। বিরাজ পরের কথাটা আস্তে করে বললেন, আর একটা কথা, আমি চাই আদিত্যার কেস পুরোপুরি তুলে নেওয়া হোক, আর ওকে সেই সম্মান দেওয়া হোক যেটা একজন ডাক্তার পায়। এই সিদ্ধান্ত সহজ ছিল না। আইন, মেডিকেল কাউন্সিল, হাসপাতাল সব মাঝখানে ছিল। আদিত্যা বুঝে গিয়েছিল এই লড়াই এখনও বাকি, আর এই লড়াই অপারেশন থিয়েটারে নয়, সিস্টেমের সামনে লড়তে হবে। পরের সকালে শহরটা অন্যরকম লাগছিল। খবরের কাগজের হেডলাইন বদলে গিয়েছে। কুড়া বাছাই করা মেয়ে নয়, মেডিকেল স্টুডেন্ট, যে হাত সমাজ অবহেলা করেছে সেই হাতই হৃদয় বাঁচিয়েছে। আদিত্যা মায়ের সঙ্গে ছোট্ট ঘরে বসেছিল। সেই একই ঘর, সেই ভাঙা চেয়ার। কিন্তু আজ বাতাসে কিছু একটা অন্যরকম ছিল। ভয় নেই। আদিত্যা খবরের কাগজ ভাঁজ করল। মা, শোরগোল বেশি হচ্ছে। মা ওর হাত ধরলেন। বেটি, প্রথমবার লোকে সত্যিটা দেখছে। সেই দিনই মেডিকেল কাউন্সিলের ইমার্জেন্সি মিটিং ডাকা হলো। হাসপাতালের বড় অফিসার, সিনিয়র ডাক্তার, আইনের লোক সবাই মুখোমুখি। একদিকে নিয়ম, অন্যদিকে একটা জীবিত মানুষ। সিনিয়র ডাক্তার, যিনি অপারেশন থিয়েটারে ছিলেন, বললেন, সেদিন যদি আদিত্যা না থাকত তাহলে আমরা এখন একটা লাশ নিয়ে আলোচনা করতাম। বহুক্ষণ তর্ক চলল। শেষে সিদ্ধান্ত এলো, আদিত্যার বিরুদ্ধে কোনো কেস চলবে না। ওর মেডিকেল রেকর্ড পরিষ্কার থাকবে। আর সবচেয়ে বড় কথা, ওকে স্পেশাল মেরিট স্কলারশিপ দেওয়া হবে। এটা কোনো ইনাম ছিল না, এটা ছিল স্বীকৃতি। কয়েক সপ্তাহ পর আদিত্যা আবার কলেজে গেল। এবার কেউ হাসল না। কেউ কেউ রাস্তা ছেড়ে দিল, কেউ কেউ হাত মেলালো। যে ছেলেরা আগে তিরস্কার করত তারা এখন জিজ্ঞেস করছে, বোন, কিভাবে করলে? আদিত্যা তেমনই রইল, শান্ত, কাজে ডুবে। ফারাক শুধু এটুকু, এখন আরও কুড়া বাঁচতে যায় না। কিন্তু ও কখনো ভোলেনি যে ও কোথা থেকে এসেছে। এক সন্ধ্যায় ওর সেই বড় হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এবার কাঁধে বস্তা নেই, গলায় আইডি কার্ড। ও ভেতরে তাকালো আর মনে মনে বলল, আমি এসে গেছি। গল্প এখানে শেষ হয় না। কিন্তু সেই দিন থেকে শহরটা একটা জিনিস শিখে নিয়েছে, মানুষের পরিচয় তার কাপড় থেকে হয় না, তার কাজ থেকে হয়। যদি তোমার এই গল্পটা মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কমেন্টে অবশ্যই বলো তুমি এই ভিডিওটা বাংলাদেশের কোন শহর বা গ্রাম থেকে দেখছো। তোমার একটা লাইক আর একটা কমেন্ট আমাদের এমন গল্প আরও নিয়ে আসার শক্তি দেয়।